মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মিডার কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের প্রধানমন্ত্রী। চট্টগ্রামে সমাবেশ সহ রয়েছে নানা কর্মসূচি। এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছেন 11 দলীয় ঐক্য। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, এসি থেকে বিএনপির 2 মনোনয়নপত্র সংগ্রহ। জি, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। জুলাই আন্দোলনে ইন্টারনেটের গতি কমাতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে ফোন আলাপ দাখিল। সরকারি হাসপাতালে দুপুরের পর চিকিৎসকের দেখা মেলা ভার। চাঁদপুরের হাইমছড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ মন্ত্রী। সিভিল সার্জন স্ট্যান্ড রিলিজ। সিভিল সার্জন চাঁদপুরকে একেবারে উত্তরবঙ্গের দিকে দিবেন আর অন্য একজন সিভিল সার্জন দেন। এক মাস যাবত র্যাবিস ইনজেকশন নাই, এনএসআই নাই, 1GG নাই, 1GM নাই হাইমছড়ে। আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনছে পাহাড়ে 3 সশস্ত্র সংগঠন। সেনাবাহিনীর আত্মসমর্পণের অনুরোধ জানালেও শর্ত নতুন শান্তি চুক্তির। আমাদের বক্তব্য হলো চুক্তি মোতাবেক যথাযথভাবে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। শাসনের প্রশ্নে সরকার ঐকমত হয় এবং একটা যদি চুক্তিতে উপনীত হয় তখনই পার্বত্য চট্টগ্রামের একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা মনে করি। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি স্মরণকালে সর্বনিম্ন। জ্বালানি সংকট সহ অনুকূল পরিবেশ না থাকায় নতুন বিনিয়োগে আগ্রহী নন উদ্যোক্তারা। ঐতিহাসিক মক্কা প্যাক্টে যুক্ত হতে পারে মিশরও, নিশ্চিত করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। জানালেন কৌশলগতভাবে এই চুক্তি ন্যাটোর আর্টিকেল 5-এর মতো। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়া দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11:15 নাগাদ তিনি বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে মাতারবাড়ি পৌঁছান। এ সময় তার সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু। তাদের অভ্যর্থনা জানান স্থানীয় নেতৃবৃন্দ। পরে চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর নাগাদ ফটিকছড়ি উপজেলায় যাবেন তিনি। সেখানে আল্লামা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে তার যোগ দেবার কথা রয়েছে। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনের কর্মসূচি সম্পর্কে জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। এ বিষয়ে জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, কিছুক্ষণের মধ্যেই তো প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা, কেমন দেখছেন সমাবেশ স্থলের সার্বিক প্রস্তুতি? ধন্যবাদ পূর্বী। এখনো প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীতে এসে পৌঁছাননি, তবে ধারণা করছি হয়তো 5 থেকে 10 মিনিটের মাথায় তিনি এসে পৌঁছাবেন। এরই মধ্যে তীব্র গরমের মাঝেও হাজার হাজার মানুষ কিন্তু প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য একেবারে বাঁশখালী যে উপকূল এবং সমুদ্র সৈকত বলা হয় যে জায়গাটিকে, সেখানে এসে জড়ো হয়েছেন। এবং আজকের এই সমাবেশ থেকেই 61টি পরিবারের হাতে গৃহ হস্তান্তর করবেন এবং সেই সঙ্গে কাউকে অনুদান দিবেন, বাকিদেরকে ত্রাণ সামগ্রী উপহার দিবেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং প্রধানমন্ত্রী আজকের এই অনুষ্ঠানে এখানকার মানুষের বেশ কিছু দাবি রয়েছে। এখানকার রাস্তা সড়ক তৈরি করা, সেই সঙ্গে এখানকার বেড়িবাঁধ নির্মাণ করা, এসব বিষয় নিয়েও আলোচনা করবেন বা এসব বিষয় নিয়ে তাদের বাস্তব দাবির বিষয়ে তার প্রতিশ্রুতি দিবেন। এর পাশাপাশি তিনি এখানকার যে কয়েকটি অঞ্চল, সেই অঞ্চলে অর্থাৎ এই বাঁশখালীর পুরো অঞ্চলটাই তিনি হেলিকপ্টারে
পরিদর্শন করবেন এবং দুর্গত অঞ্চলে মানুষের খোঁজ খবর দেখবেন এবং বেশ কয়েকটি বাড়িঘরও তিনি যাওয়ার কথা রয়েছে এবং তিনি আসার পর হয়তো সেই সব বিষয় পরিষ্কার হবে এবং এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন হাটহাজারীতে, ফটিকছড়িতে হেফাজত ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এছাড়া প্রয়াত আমিরের যে কবর, সেই কবর তিনি জিয়ারত করবেন। এরপর কিন্তু তিনি হাটহাজারীতে চলে যাবেন। হাটহাজারীতে গিয়ে একইভাবে যারা বন্যায় দুর্গত মানুষ ছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন, অনুদান দেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। সব মিলিয়ে এই চট্টগ্রাম অঞ্চলকে কিভাবে বন্যামুক্ত রাখা যায়, চট্টগ্রাম মানুষকে কিভাবে স্বস্তিতে রাখা যায়, তার সরকারের পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলি প্রধানমন্ত্রী তুলে ধরবেন। এর আগে সকালে তিনি যখন এসেছিলেন এই চট্টগ্রাম আসার আগে তিনি কক্সবাজার গিয়েছেন। কক্সবাজার গভীর সমুদ্র বন্দরে তিনি সেখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তিনি সেখানে পরিদর্শন করেন। মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ, যেটাকে সংক্ষেপে মিডা বলা হয়, সেখানে পরিদর্শন করেন। সব মিলিয়ে এই অঞ্চলকে কিভাবে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করা যায়, কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, সেসব বিষয় নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরবেন। পুরবী, অনেক ধন্যবাদ আরেফিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আরেকজন সহকর্মী শহীদুল সুমন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি আছেন হাটহাজারী এলাকায়। সুমন, আরেফিন যেমনটি বলছিলেন যে ওখানে কিন্তু এখনো প্রধানমন্ত্রী পৌঁছাননি, কিন্তু ইতিমধ্যে একটি জমজমাট অবস্থার সৃষ্টি হয়েছে। আপনার কাছে একটি ভিন্ন বিষয় আমি জানতে চাইবো যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কি ধরনের সহায়তা দিতে পারেন সরকার, একটু বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। প্রধানমন্ত্রীর হাটহাজারী সফর, এটি কিন্তু আসলে কর্মসূচি শুরু হতে হতে বিকেল হয়ে যাবে, অর্থাৎ বাঁশখালী থেকে তিনি হেলিকপ্টার যোগে ফটিকছড়ি যাবেন এবং ফটিকছড়ি থেকে সড়ক পথেই এখানে হাটহাজারীতে আসবেন এবং ফটিকছড়িতে তিনি হেফাজত নেতাদের সাথে বৈঠক রয়েছে। তারপরে হাটহাজারীতে এসে তিনি প্রয়াত হেফাজত নেতাদের সহ বিভিন্ন আলমদের কবর জিয়ারত করবেন এবং এখানে বিশ্রাম নেবেন। দুপুরের খাওয়ার কথাও এখানে রয়েছে। সব মিলিয়ে সেটি শেষ করে বিকেল 5টা নাগাদ হাটহাজারী কলেজ মাঠে যে আয়োজন বন্যা দুর্গতদের, অর্থাৎ একেবারে ক্ষতিগ্রস্ত 30টি পরিবারকে গৃহ নির্মাণ বাবদ আসলে 1 লাখ টাকা করে প্রত্যেকটা পরিবারকে তিনি দিবেন এবং একই সাথে বিশেষ চাহিদা সম্পন্ন নারী পুরুষ 15 জনকে 10,000 টাকা করে তিনি অর্থ সহায়তা দিবেন। এটি বিএনপির দলীয় কর্মসূচির আসলে অংশ হিসাবে এই সহায়তাগুলো আসলে করা হচ্ছে। একই সাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসলে ত্রাণ সহায়তার কথা আমাদেরকে এখানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি প্রতিমন্ত্রী তিনি আসলে জানিয়েছেন। সকাল থেকে আমরা দেখছি যে বিকেলের কর্মসূচি হলো নেতা কর্মীরা বেশ উচ্ছ্বসিত। তারা সকাল থেকে এখানে এসেছেন, যেহেতু হাটহাজারীতে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, ফলে নেতা কর্মীরা কিন্তু বিভিন্ন ভাগে বিভিন্ন জায়গায় রয়েছেন। আর বৈরী আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। নেতা কর্মীরা যারা পারছেন বিভিন্ন শেল্টারে তারা অবস্থান নিচ্ছেন। এখনো পর্যন্ত মূল যে মঞ্চ কিংবা যে মাঠ সেটি আসলে এখনো পর্যন্ত খালি রয়েছে, অর্থাৎ নেতা কর্মীরা আশেপাশের সড়ক, হোটেল, দোকানে তারা অবস্থান নিয়েছে। আমরা এই সফরকে ঘিরে দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রামের মানুষের যে আশার আলো আমরা দেখছি, তারা বিভিন্ন ধরনের প্রত্যাশা করছে। বিশেষ করে হাটহাজারীর মানুষ যারা রয়েছেন তারা একটি কৃষি ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রধানমন্ত্রীর আজকে ঘোষণার দিকে তাকিয়ে আছেন। সেই সাথে হাটহাজারীর যে সড়কটি রয়েছে সেটি 6 লেনে উন্নীতকরণ এবং অন্যান্য যে অবকাঠামো উন্নয়নের কথা তারা আসলে বলছে যে প্রধানমন্ত্রী এখান থেকে একটি রোড ম্যাপ ঘোষণা করে যাক উন্নয়নের। এটি আসলে এখানকার যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। পুরবী, অনেক ধন্যবাদ আপনাকে সুমন। নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আমরা আপনার থেকে। বিরোধী দল থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে মনোনয়ন দিয়েছেন 11 দলীয় ঐক্য। দুপুরে বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে এ বৈঠক শেষে তার নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় এলডিপি সভাপতি অলি আহমেদ 11 দলের কাছে কৃতজ্ঞতা জানান। প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের জনগণের স্বার্থে কাজ করবেন তিনি, সর্বদা দেশের স্বার্থ বিবেচনায় কাজ করবে এমনটি বলেছেন তিনি। বৈঠকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া 11 দলীয় জোটের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদও বৈঠকে ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাকবার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং
দর্শক, এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, রাষ্ট্রপতি মনোনয়নে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে 11 দলীয় ঐক্যজোট এবং কি বললেন নেতারা? বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ, পুরো 1.5 ঘন্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিরোধী দলের, এবং সেই বৈঠকে পরিপূর্ণ সময়ই আসলে সভাপতিত্ব করেছেন জামাত আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে বিরোধী দলীয় নেতাও কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা 11 দল থেকে আসলে যোগ্য একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সিলেক্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং আমরা একজন প্রেসিডেন্টের যেসব যোগ্যতাগুলো থাকে দেশের বিষয়ে, জনগণের বিষয়ে যেসব সিদ্ধান্তগুলো প্রেসিডেন্ট সহজে নিতে পারেন, এমন একজন ব্যক্তিকেই আসলে 11 দল থেকে তারা কর্নেল অলি আহমেদকে নির্বাচিত করেছেন, এমনটাই তিনি বলছিলেন। এবং বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাইরে এসেই আসলে আনুষ্ঠানিকভাবে বিরোধী দল থেকে কে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন সেই ঘোষণাটি তিনিই দিয়েছেন। এবং তিনি সে সময় যেটা বলছিলেন, তিনি বলছিলেন যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, সেই সরকার আসলে যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে পরিচালিত হচ্ছেন না, এমনটা তিনি অভিযোগ করেছিলেন। এবং তারা বলছিলেন যে সংবিধান সংশোধন করে দেশকে যেভাবে এগিয়ে নেওয়ার কথা ছিল সেভাবে আসলে সরকার কোনোভাবে এগোচ্ছে না। তাই তিনি অভিযোগ করছেন যে পূর্ববর্তী সরকারের মতোই আসলে বর্তমান সরকারও কাজ করছেন এবং দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার বন্দোবস্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, এমনটাই তারা বলছেন। এবং তারা বলছেন যে বিএনপি থেকে যে প্রেসিডেন্ট নির্বাচনের যে প্রার্থী তারা নির্বাচিত প্রার্থী তারা সিলেক্ট করছেন, সেটাকে তারা বিবেচনায় নিচ্ছেন যে নির্বাচনের সময় তাদের দলীয় এজেন্ডা, সরকারের যে এজেন্ডা থাকবে সেটা যেন বাস্তবায়ন করতে পারে তেমন একজনকেই তারা সিলেক্ট করছেন, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং বলছেন যে বিরোধী দল থেকে যাকে নির্বাচিত করা হয়েছেন তিনি দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন, এমনটাই বলছেন বিরোধী দল। পুরবি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ক্ষমতাসীন দল বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ে দলের তরফ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসির তফসিল অনুযায়ী 13 আগস্ট বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 16 আগস্ট পর্যন্ত। 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। ভোট গ্রহণের তারিখ 20 আগস্ট বৃহস্পতিবার। সেদিন দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আগারগাঁও নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, এ বিষয়ে আর কি নতুন তথ্য রয়েছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন আমাদেরকে। পূর্বী সকাল 11টা নাগাদ, 11টার ঠিক কিছু আগে বিএনপির যিনি সংসদে যিনি চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন এবং বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র তারা সংগ্রহ করেন। যদিও সেগুলো কার জন্য বা কাদের জন্য সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি বা বিএনপির পক্ষ থেকেও তেমন কিছু বলা হয়নি। এবং মূলত এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আপনি যেমনটি বলছিলেন যে আগামী 13 আগস্ট পর্যন্ত আসলে সুযোগ আছে মনোনয়নপত্র সংগ্রহ করা। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি সংবাদে শুনছিলাম যে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকেও কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন কমিশনে এসে কোনো মনোনয়নপত্র 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে সংগ্রহ করা হয়নি এখন পর্যন্ত। হয়তো বেলার আরও কিছু পরে বা যেহেতু 13 তারিখ পর্যন্ত সময় আছে তার মধ্যে নিশ্চয়ই হয়তো তারা সংগ্রহ করবেন বলে আমরা ধারণা করছি। এবং এর ছাড়াও 13 তারিখ কি হচ্ছে এই মনোনয়নপত্র দাখিলেরও শেষ সময় 13 তারিখ বিকেল পর্যন্ত, এবং তারপরে 16 তারিখ যাচাই বাছাই শেষে 18 তারিখ যারা মনোনীত হবেন 18 তারিখ পর্যন্ত তারা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। এবং 20 তারিখে আপনি যেমনটি বলছিলেন যে 20 তারিখে বিকেল 2টা থেকে 5টার মধ্যে জাতীয় সংসদের যে অধিবেশন কক্ষ আছে সেখানে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরবী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রংপুরে একটি অনুষ্ঠানে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেই আন্দোলনে কিন্তু প্রবাসীরা বিশাল ভূমিকা পালন করেছে। গোটা প্রবাসের বাংলাদেশি মানুষেরা তারা আন্দোলন করেছে, তারা বিশ্বকে জানিয়েছে যেখানে একটা ফ্যাসিস্ট
শাসক আছে তাকে সরাতে হবে এবং সেই আন্দোলনে তারা শরীর করেছে। তার মধ্যে আমাদের মুশফিক ফজল আনসারী ভাই ছিলেন অন্যতম। তার কথায় আমরা অনুপ্রাণিত হয়েছি, তার কথায় আমরা উজ্জীবিত হয়েছি, তার কথায় আমরা লড়াইয়ের ময়দানে নেমে গেছি যে আমরা একা নই, বিশ্বে আমাদের লোক আছে, তাই না? সবশেষে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শুধুমাত্র অন্যের উপর নির্ভর করে থাকবেন না, নিজেরা শুরু করেন। আমি সমবায়কে বলবো আপনি একটা সংগঠন দাঁড়। দর্শক, আমরা শুনছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। জুলাই আন্দোলনের প্রথম দিকে ইন্টারনেটের গতি কমাতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের। এমন একটি ফোন আলাপ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ফোন আলাপে শোনা যায় জুনায়েদ আহমেদ পলককে ওবায়দুল কাদের ইন্টারনেটের গতি কমিয়ে দিতে বলছেন। এ সময় পলক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নেওয়ার বিষয়টি উল্লেখ করেন। জবাবে ওবায়দুল কাদেরও নেত্রীর পরামর্শ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এর পরপরই সারা দেশে ইন্টারনেট সেবার গতি কমিয়ে দেওয়া হয়। এর আগে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সাথে শিক্ষার্থীদের হামলার নির্দেশনা দেওয়ার কথোপকথনে দাখিল করা হয় ট্রাইব্যুনালে। জুলাই হত্যাকাণ্ড মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ। আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও জি, ইন্টারনেট। একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার। হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না, ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি জি স্যার, জি স্যার, জি আসসালামু আলাইকুম। টিএফআইসিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছেন প্রসিকিউশন। হাজিরের পর এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে জানায় প্রসিকিউশন। এর আগে শনিবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান, আসাদুজ্জামান খান কামাল সহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছেন তদন্ত সংস্থা। 2015 সালে উত্তরা থেকে গুম করা হয় তৎকালীন বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে। গুম করে র্যাবের সদর দপ্তরে গোপন বন্দিশালা টিএফআই সেলে রাখা হয়েছিল বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে বেরিয়ে আসে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়াই এক ভোগান্তি। দুর্ভোগ যেন আরও বাড়ে দুপুর 2টার পর। বন্ধ হয়ে যায় বহির্বিভাগ। চিকিৎসক সংকটের পাশাপাশি বেড পাওয়াও তখন দুষ্কর। ফলে প্রাথমিক চিকিৎসা দিয়েই রোগীদের পাঠিয়ে দেওয়া হয় অন্য হাসপাতালে। শিশু থেকে বৃদ্ধ, এমনকি নবজাতক রোগীর স্বজনরাও ঘোরেন দাঁড়ে দাঁড়ে। অন্য জেলা থেকে ঢাকায় আসা রোগীদের দুর্দশা আরও বেশি। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসা সেবা শ্রীহীন অবস্থা তুলে ধরেছেন রেদওয়ান আহমেদ। ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7:30। রবিন রেশমা দম্পতির অসুস্থ সন্তান রায়হানকে নিয়ে এসেছেন সরকারি এই হাসপাতালে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে কি বললেন চিকিৎসক? 101 ডিগ্রি জ্বর আছে এবং যে সিরাপটা এনে লেগছে ওইটাও আমার ব্যাগে আছে, আমি খাওয়াইতেছি, তারপরেও কমতেছে না দেখে আমি এই জায়গায় আসছি। দেন আসার পরে আবারও ওইটাই লেগছে। এগুলো যদি না হয় তাহলে শ্যামলিতে যে শিশু হাসপাতাল আছে ওখানে যাইতে বলছে, বা ঢাকা মেডিকেলে নিতে বলছে, যাইতে বলছে। এখানে চিকিৎসা না, এখানে হবে না। উপস্থিত নাই, আমাদের ধারণ ক্ষমতা যদ্দূর আছে আমরা নিয়ে নিচ্ছি, আরো বেশি আছে, ধারণ ক্ষমতা বেশি আছে। অসুস্থ সন্তানকে কোলে নিয়েই এরপর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ছুটে চলেন তারা। টিকিট কেটে জরুরি বিভাগে পড়লেন ডাক্তারের সাক্ষাৎ পাওয়ার সিরিয়ালে। 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে কেটে যায় 4 ঘন্টা। অবশেষে জরুরি বিভাগে প্রবেশ করা গেল, কিন্তু সেখান থেকেও দেয়া হয় অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ। প্রায় 5 ঘন্টার মতো এই রোগী নিয়ে এমনি দাঁড়াইছিলাম লাইনে 5 ঘন্টার মতো। তারপর পরে আমরা ভিতরে গেছি। তারপরে অন্য হাসপাতালে দিছিল প্রথমে? তারপর অন্য হাসপাতালে দিছিলাম, হাসপাতালে। এবার রোগীকে নিয়ে চিকিৎসকের মুখোমুখি যমুনা টেলিভিশন। জানতে চাই রেফার্ড রোগীকে নতুন করে কেন অন্য হাসপাতালে পাঠানো। সাথে সাথে রেফার্ডের সিল কেটে দিয়ে দিলেন সিটের বরাদ্দ। ছেড়ে দিতেছিলাম কারণ তখন বেডটা ছিল না, এখন দেখতেছি যদি টোটাল শিফট হয় আমাদের আইসিইউ। এখন দেখি একটু খোঁজ নিয়ে দেখতে থাকি। একটু কথা বলি বাবা, দাঁড়াও।
সরকারি হাসপাতালে স্বাভাবিক সেবা মেলে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এরপর সেবা বলতে কেবল জরুরি বিভাগের প্রাথমিক চিকিৎসা। সকাল না হলে মিলবে না সিনিয়র চিকিৎসক। রাতের ঢাকায় রোগী ও স্বজনদের তাই ভোগান্তির শেষ নেই। এমন চিত্র প্রতিটি দিনের। শিশু হাসপাতালের বাইরে পাওয়া গেল অপেক্ষারত আরও কয়েকজনকে। বেড সংকটের কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের সবাইকে। সৌদিতে হাউসে বসেছিলাম যে আমি রোগী নিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে। আমার মেয়ে পেট ফুলে গেছিলো, পেটে নাড়ি পেঁচাই গেছিলো। আমার মেয়ের তো সিরিয়াস অবস্থা ছিল, ঢাকা হেলথ কেয়ারে রাখছিল। ওই বড় ভাই নিয়ে গেছিলো আমার, নিয়ে আমি 8 ঘন্টায় 15,300 টাকা আমি ওইখানে দিয়ে আইছি। বারান্দায় হলেও প্রাথমিক চিকিৎসা দেন, তারপর অন্য জায়গায় পাঠান। এরপরে ওনারা রুগীকে চায় দেখেন, এখান থেকে রুগীরা মর্মান্তিক অবস্থায় অন্য হসপিটালে ফেরত যেতে হয়। 7 দিনের নবজাতক নিয়ে মাদারীপুর থেকে আসা পরিবার যখন শিশু হাসপাতালের বারান্দায়, তখন রাত প্রায় 12টা। কিন্তু ঢাকায় এসেও জাইফার জন্য মিলল না জন্ডিসের উন্নত চিকিৎসা। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটা শুরু। মাদারীপুরের সদর হাসপাতালে করছে, ভর্তি করছে, বলছে যে অনেক এখানে রাখা যাইবে না। 27 পয়েন্ট সবচেয়ে বেশি, সব বাচ্চাদের থেকে বেশি। তারপরে এই জায়গায় আর কি করছে যে ঢাকা নিয়ে যাবে না ফরিদপুর। তো আমরা এই জায়গায় এসে আমরা এই জায়গায় সিট পাইতেছি না, বলে যে সিট নাই। কিন্তু আশেপাশে অনেক মানুষ বলতেছে যে সিট আছে, অনেক মানে খালি হয়েছে, কিন্তু সিট এখন দেবে না। জন্ডিস হলে যে একটা থেরাপি থাকে ওইটা নাই, ওইটা খালি নাই বলছে। সরওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, যে কোনো একটি সরকারি হাসপাতালের রেফার করে সিল দেওয়া হয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে। কিন্তু অন্যান্য হাসপাতালেও ঘুরে দেখা যায় যে এই ধরনের রোগীদের জন্য নেই একটি সিটও। জাইফার বাবা মার সাথে আমরাও চললাম সরওয়ার্দী হাসপাতালে, কিন্তু সেখানেও একই পরিস্থিতি। বরং এমন অসহায় মানুষের ভিড় সেখানে আরও আগে থেকেই। কমিটি হসপিটাল আমার রাতের বেলা ফিরে দিচ্ছে। তাহলে এটা কি বাংলাদেশ, যে বাংলাদেশের মায়েরা সন্তানের চিকিৎসা পাচ্ছে? আমার নাতি 2 বার ফটোথেরাপি দিবার পয়সা আমি এখনো পর্যন্ত পাইনি। রাজধানীর সরকারি হাসপাতালের শত শত রোগীরা ঘুরে বেড়াচ্ছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। তারা জানেন না কোন হাসপাতালে গেলে মিলবে তাদের ন্যূনতম চিকিৎসা। এমন ভোগান্তিতে যারা পড়ছেন তাদের দাবি সরকারের কঠোর নজরদারিতে যেন সমাধান করা হয় এই সিট সমস্যা আর চিকিৎসক সংকট। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চৈতপুরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা দেখে সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাউত হোসেন। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান তিনি। হাসপাতালে অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার চিত্র দেখে ক্ষোভ জানান মন্ত্রী। সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি। একই সাথে সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নূর আলম দিনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন। পরে স্বাস্থ্যমন্ত্রী সদর হাসপাতাল পরিদর্শনে যান, ঘুরে দেখেন বিভিন্ন বিভাগ। এ সময় তার সাথে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন চাঁদপুরকে একেবারে উত্তরবঙ্গের দিকে দিবেন, আর অন্য একজন সিভিল সার্জন দেন এখানে। 1 মাস যাবত র্যাবিস ইনজেকশন নাই, NSI নাই, 1GG নাই, 1GM নাই হাইমচরে। হ্যাঁ, ওকে চিঠি দিয়েছে UH-এর 6-7। সে আমার বারবার দেখায় বলে যে স্যার আমি আগে দিয়েছি। হাম উপসর্গে থামছে না মৃত্যু। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেটে প্রাণ গেছে আরও 3 শিশুর। এ নিয়ে সিলেটে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 125 জনে। নতুন করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 91 জন, মোট চিকিৎসাধীন 271 জন। ছোঁয়াচে রোগটিতে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। সিলেট ছাড়াও বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক সময় চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আরাকান আর্মি থেকে অস্ত্র কিনছে পাহাড়ের 3 সশস্ত্র সংগঠন। অভিযোগ, GSS, UPDF ও KNF অস্ত্র চোরাচালানের নতুন করিডর তৈরি করেছে। তাদের উদ্দেশ্য অস্থিরতা তৈরি, আধিপত্য ও সীমানা ভিত্তিক নিয়ন্ত্রণ বাড়ানো। চোরাচালান বন্ধে সেনাবাহিনীর আত্মসমর্পণে অনুরোধ জানালেও গোষ্ঠীগুলোর দাবি নতুন শান্তি চুক্তি। বিষয়গুলো নিয়ে আতঙ্ক জনমনে। বান্দরবান থেকে ফিরে আহমেদ রেজার প্রতিবেদন, ছবি তুলেছেন তানভীর মিজান। পাখির চোখে বান্দরবানের আলীকদমের মিয়ানমার সীমান্ত এলাকা। সম্প্রতি এই এলাকায় কয়েকটি রুট দিয়ে অস্ত্র ঢুকছে
বাংলাদেশে। এমন তথ্যে সরেজমিনে যমুনা টেলিভিশন। সীমান্ত ঘেঁষা অঞ্চলে রাতেই পাহাড়ের গা বেয়ে ছুটে চলা, ঘন জঙ্গলে এই রুটেই চলে অস্ত্র ও মাদকের চোরাচালান। বেশ গভীরে গিয়েও দেখা মিলল না কারোরই। তবে সূত্রের তথ্য মতে এই রুটেই সক্রিয় চোরাচালানকারীরা। অস্ত্র চোরাচালানের পথ হিসেবে সশস্ত্র গোষ্ঠীগুলো বেছে নিয়েছে নতুন 3টি রুট। প্রথমটিতে বান্দরবানের মদক হয়ে রেমাক্রি, থানচি ও বলিপাড়া। দ্বিতীয়টি মিয়ানমার সীমান্ত থেকে নাইক্ষংছড়ি, আলীকদম, থানচি হয়ে বলিপাড়া। তৃতীয়টি মিজোরামের চংতে, থেগামুগ, সাজেক, বাঘাইছড়ি হয়ে খাগড়াছড়ি। জানা গেছে আরাকান আর্মির কাছ থেকেই অস্ত্র কিনছে জনসংহতি সমিতি, জেএসএস, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। পাহাড়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন সরকারের নিজেদের গুছিয়ে নেয়ার সময়টিকেই টার্গেট করেছে তারা। চোরাচালানের দৃশ্য না পেলেও কেএনএফ থেকে পালিয়ে আসা দুজনের সঙ্গে কথা হয় আমাদের। একজন সস্ত্রীক ছিলেন গোষ্ঠীগুলোর সঙ্গে। মানুষের মারা, তারপরে কিভাবে মানে দূরা কিভাবে লুকায় থাকতে, এরকম অনেক আছে। দুইজনের নাম মনে হচ্ছে যারা এখনো আছে ওখানে। ভানাল অফ জিমাস। কি চালাইছেন অস্ত্র? শটগান, শুধু শটগান স্যার। এগুলো আসতো কোথা থেকে? এই যে মিজোরাম থেকে। কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, এটা তো উপায় নেই। এই জন্য ওখানে আমি থাকছি আর কি। আমি ট্রেনিং করে নেই, তারপরে যে অস্ত্রও ধরে নেই। জানা গেছে সবশেষ 3টি সশস্ত্র গ্রুপেরই অবস্থান ছিল ভারতের মিজোরামে। আলাদাভাবে প্রশিক্ষণ নেয় তারা। 3টি গ্রুপে সদস্য প্রায় 10,000। প্রতি 5 থেকে 6 জনে আছে একটি করে সক্রিয় অস্ত্র, যা কিছুদিন আগে ছিল অর্ধেক। সূত্রের তথ্যে গোষ্ঠীগুলো আরাকান আর্মির কাছ থেকে 25টি মেশিনগান কিনেছে সম্প্রতি। সেনাবাহিনী থেকে আত্মসমর্পণের অনুরোধ জানালেও তারা জুড়ে দিচ্ছে নতুন শর্ত। সরকার যদি উদ্যোগ নেয় চুক্তি বাস্তবায়নের জন্য, আমরা অবশ্যই স্বাগত সাধুবাদ জানাবো। আমাদের সর্বাত্ম সহযোগিতা থাকবে। আমাদের বক্তব্য হলো চুক্তির মোতাবেক যথাযথভাবে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আন্তরিকভাবে রাজনৈতিকভাবে যদি এরা সমাধান করতে চায়, সরকারের মাধ্যমে সম্ভব। সরকার সাথে যদি একটি রাজনৈতিক সমাধান হয় এবং পূর্ণ স্বায়ত্ত শাসনের প্রশ্নে সরকার ঐকমত হয় এবং একটা যদি চুক্তিতে উপনীত হয়, তখনই পার্বত্য চট্টগ্রামের একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা মনে করি। বান্দরবানের রামজুতাং, রেন্তলাং ও থিংদল তেতলাংয়ে বেশ কয়েকটি ঘাঁটি ছিল এসব গোষ্ঠীর। তবে সেনাবাহিনীর অভিযানে সেগুলো থেকে পালিয়ে সীমান্তে আশ্রয় নিয়েছে তারা। এই 3টির বাইরে মারমা ন্যাশনাল পার্টি, এমএনপি ও খুমি পিপলস ফোর্স নামে 2টি সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সবুজের এই বিশালতা দেখে নিশ্চয়ই আপনার মন প্রশান্তিতে ভরে গেছে, কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে কেমন আছে আমাদের এই বিশাল পাহাড়গুলো? গত কয়েক মাসে এই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন স্থান থেকে অস্ত্র ঢুকেছে দেদারসে, যার ফলে সক্রিয় হয়েছে সশস্ত্র সংগঠনগুলো আর অস্থিরতা বেড়েছে পুরো পাহাড়ি এলাকায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। চুয়াডাঙ্গা জীবননগর সীমান্ত দিয়ে 3 জনকে পুষিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা পণ্ড হয়েছে। উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, গত রাত 3:10 দিকে ভারতের 32 বিএসএফ ব্যাটালিয়নের মেতারি ক্যাম্পের সদস্যরা 2 নারী সহ 3 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি নজরে আসলে শূন্যরেখা থেকেই তাদের বাধা দেয় বিজিবির সদস্যরা। ভোরের দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান ভুক্তভোগীরা। পরে সকাল 8টার দিকে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতরাতে মুরাইছড়া বর্ডার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় গতরাতে কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এতে ঘটনাস্থলেই মারা যান তারা মিয়া নামের এক ব্যক্তি। তার মরদেহ নিয়ে গিয়েছে বিএসএফ। বিজিবি জানিয়েছে মরদেহ ফিরিয়ে আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে। জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এর ফলে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এর মধ্যে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো। বরিশালে এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে নগরের বেলস পার্ক এলাকায় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বন বিভাগের যে কোনো উদ্যোগ তাকে সহায়তা করার পাশাপাশি সবুজায়নের গুরুত্ব বুঝতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানুষের হাতে সমস্যার যে কারণটি নিহিত ধরা পড়েছে তা হচ্ছে কার্বন নিঃসরণ। আমাদেরকে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, কার্বন নিঃসরণের ব্যাপারে আমরা যদি সতর্ক না হই, পরিমিত না হই, সারা পৃথিবীব্যাপী যে কার্বন নিঃসরণ হয়, এই কার্বন নিঃসরণের কারণেই আমাদের এই তাপমাত্রা আমাদের বাসযোগ্য পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে। 2025 ও 2026 সালে চুক্তি নবায়নের দাবিতে টিসিবি ভবন ঘেরাও করেছে ডিলাররা। সকালে টিসিবি ভবনের সামনে সারা বাংলাদেশ থেকে বৈষম্যের শিকার ডিলাররা উপস্থিত হন। এ সময় ডিলাররা 4 দফা দাবি তুলে ধরেন। তাদের প্রধান দাবি 2025 ও 2026 সালে ডিলারদের চুক্তি নবায়ন। এছাড়া 2025 সালে কালো আইন বাতিল, কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ থাকলে নীতিমালা অনুযায়ী কারণ দর্শানোর সুযোগ এবং আত্মসমর্পণের সুযোগ দেয়া। এছাড়া টিসিবির অভিজ্ঞ ও সফল ডিলারদের পুনর্নবায়নের নির্দেশনা প্রদানের দাবিও জানান। এ সময় টিসিবি পরিচালক ও চেয়ারম্যানকে অপসারণের দাবি তুলে সারা দেশ থেকে আসা ডিলাররা। নতুন ডিলার নিয়োগের যে সার্কুলার এবং নীতিমালা তৈরি করেছেন, এটার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা তো পার্মানেন্ট ডিলার, 2 বছর পর পরে আমাদের নবায়ন হওয়ার কথা। আমরা সেপ্টেম্বর না 2 বছরের জন্য আবার আমরা চুক্তি করতে চাই টিসিবির সাথে। আমাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের এই সুষ্ঠু নীতিমালা আগেরটা বহাল করে নতুন নীতিমালাটা বাতিল করা হয়। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি একেবারে তলানিতে। জুন শেষে প্রবৃদ্ধি 4.5%-এরও নিচে, যা স্মরণকালের মধ্যে সবচেয়ে কম। সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি সংকট সহ অনুকূল পরিবেশ না থাকায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহী নন। আর খেলাপির ভয়ে ব্যাংকগুলো সেভাবে ঋণ দিচ্ছে না, যার প্রভাব বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে পড়েছে। বিশ্লেষকরা বলছেন ব্যবসার পরিবেশের উন্নতি ছাড়া বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নেই। গেল কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ। সংকট আরও ঘনীভূত হয় শেখ হাসিনার পতনের পর। লাপাত্তা হয়ে যান এক শ্রেণীর ব্যবসায়ীরা। আবার গ্যাস বিদ্যুতের সংকটে কারখানা চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে। গতি হারিয়েছে ব্যবসা বাণিজ্য। ফলে ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন বিনিয়োগে আগ্রহ নেই উদ্যোক্তাদের, যার প্রভাব পড়েছে বেসরকারি খাতের ঋণ বিতরণে। একসময় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে থাকলেও সম্প্রতি তা নেমে এসেছে 5%-এরও নিচে। জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.47%, যা 33 বছরের মধ্যে সবচেয়ে কম। ব্যাংকাররা বলছেন নতুন বিনিয়োগ হচ্ছে না, যে কারণে ঋণের চাহিদা নেই। তাছাড়া খেলাপির ভয়ে ঋণ বিতরণে সতর্ক রয়েছে ব্যাংকগুলোও। প্রথম পার্টটা হলো যে ব্যবসায়ীরা নিতে চাচ্ছে না, বিকজ তাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি নাই, তাদের ইলেকট্রিসিটি নাই, তাদের বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তারা নিয়ে করবে কি? ব্যাংকগুলোও সে কি হয়ে গেছে, টাকা দিতে গেলে 14 বার চিন্তা করতে হচ্ছে, বিকজ আমি টাকা দিলেই এনপিএল হচ্ছে, টাকা দিলেই এনপিএল হচ্ছে, এবং এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে এটা। সুতরাং আপনি খেয়াল করবেন প্রতিটা ব্যাংক ইজ ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দেয়ার লোন ডিসবার্সমেন্ট। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সংকটে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে অনেক কারখানার উৎপাদন। এমন অবস্থায় নতুন বিনিয়োগের চিন্তা করারও সুযোগ নেই। বিশ্লেষকরাও বলছেন পরিস্থিতির উন্নতি না হলে কেউ নতুন বিনিয়োগের ঝুঁকি নেবে না। আর লোন নিয়ে কি করবে? বিনিয়োগ করার মতো পরিবেশ তো বর্তমানে নাই। যে পরিস্থিতি, যেমন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, তারপরে নানাভাবে আমরা আন্তর্জাতিক বাজারে অর্ডার কম। বিনিয়োগ করা মানেই হচ্ছে তার গ্যাস দরকার। তো সরকার তো অনেক বছর যাবৎ কোনো গ্যাস সংযোগ দিচ্ছে না, অনেক আবেদন পরে আছে,
গ্যাস পাচ্ছে না, এবং সরকার গ্যাস দিতে পারবে এরকম কোনো ডিক্লারেশনও নাই। তো ফলে কে বিনিয়োগ করতে যাবে? বাংলাদেশে বিনিয়োগটা তখনই বৃদ্ধি পেতে পারে যখন হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস ইন্ডেক্স যেটা আছে এটা তুলনামূলকভাবে সহজীকর হবে, এবং আন্তর্জাতিক বাজারে বা দেশসমূহে যারা যুদ্ধে লিপ্ত আছে ওখানে যদি একটি স্থিতিশীল পরিবেশ না অর্জন করা সম্ভব হয়, এখানে সুদের হার কমালেও আমাদের মনে হয় না যে ব্যবসায়ীরা খুব বেশি মাত্রায় এখান থেকে ফান্ডিং করে তারা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাবেন। বাংলাদেশ ব্যাংক বলছে বেসরকারি খাতে ঋণ বাড়াতে কাজ করছেন তারা। কমানো হয়েছে নীতি সুধার। এছাড়া বন্ধ কলকারখানা সচল করতে গঠন করা হয়েছে বিশেষ তহবিল। তবে গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা না পেলে বিনিয়োগ বাড়বে না। প্রাইভেট সেক্টরে তারা ক্রেডিট নেওয়ার আগে তারা অন্যান্য যে সকল বিষয়ে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত সেগুলোর ব্যাপারটা আগে সুরাহা করতে চাচ্ছে। ওটা সুরাহা হয়ে গেলে আমরা দেখছি যে সরকার খুবই অ্যাক্টিভ জ্বালানি সংকট মানে করার জন্য। তখন দেখবেন যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটাও একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে। বর্তমানে ব্যাংকিং খাতে পর্যাপ্ত নগদ অর্থ রয়েছে, তাই বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর হলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি এমনিতেই বাড়বে বলেও আশা বাংলাদেশ ব্যাংকের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাড়ছে ঐতিহাসিক মক্কা প্যাক্টের বহর। চতুর্থ দেশ হিসেবে যোগ দিতে পারে আরেক সুন্নি মুসলিম প্রধান দেশ মিশর। এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান ভবিষ্যতে আরও অনেক দেশকে এই প্যাক্টের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইরানকে টার্গেট করে চুক্তিটি সই করা হয়নি এই মন্তব্যও করেন ফিদান। তার মত, কৌশলগতভাবে এই চুক্তিতে ন্যাটোর আর্টিকেল 5-এর মতোই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার শিকার হয়েছে একের পর এক মুসলিম দেশ। এমন পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি মক্কা প্যাক্ট। তিন দেশই সুন্নি মুসলিম প্রধান ও যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ইরান বিরোধী অবস্থান নিতেই একজোট হচ্ছে দেশগুলো? নিজেদের অবস্থান স্পষ্ট করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানকে টার্গেট করতে হয়নি মক্কা চুক্তি। আলোচনার মাধ্যমেই মধ্যপ্রাচ্য সংকট সমাধানের পক্ষে তাদের অবস্থান। সৌদি আরবের সাথে আলোচনার সময় দেখা গেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা বা ইরানকে ধ্বংস করে ফেলার মতো কোনো অভিপ্রায় তাদের নেই, বরং এ বিষয়ে তাদের চিন্তাভাবনা ভিন্ন। তাদের অবস্থান হলো ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ কোনো সমাধান নয়। এই সমস্যার সমাধান আলোচনা ও সমঝোতার মাধ্যমেই হওয়া উচিত। বর্তমানে তিন দেশ চুক্তিতে থাকলেও ভবিষ্যতে এর আকার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন হাকান ফিদান। তার দাবি, আপাতত চতুর্থ দেশ হিসেবে এতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে মিশরের। সব বিষয়েই মিশর আমাদের অংশীদার। আমার বিশ্বাস পরবর্তী পর্যায়ে মিশরও এই জোটের অংশ হিসেবে আমাদের সাথে যুক্ত হবে। এক্ষেত্রে কিছু কারিগরি বিষয় রয়েছে, সেগুলোর সমাধান হলে মিশরের এর অংশ না হওয়ার কোনো কারণ নেই। তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন, তাদের মক্কা প্যাক্টের শর্ত কৌশলগতভাবে ন্যাটোর আর্টিকেল 5-এর মতোই। কেবল নিজেদের প্রতিরক্ষাই লক্ষ্য, অন্য কোনো দেশে হামলা বা আগ্রাসনের পরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ঝালকাঠির বিখ্যাত ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন্টি ক্রিস্টেনসন। সকালে ভীমরুলি এলাকায় ভাসমান হাটে পৌঁছালে মার্কিন রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশেপাশের সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি। ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেন্টি ক্রিস্টেনসন। ভীমরুলির ভাসমান পেয়ারার হাট ভ্রমণ বেশ উপভোগ করলাম। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমাকে অভিভূত করেছে। লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালের শিরোপার খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হল সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের জাফনা কিংসের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লো স্কোরিং ফাইনালে গল গ্যালান্টসের কাছে 5 উইকেটে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। আসালাঙ্কা ও মালিঙ্গার মারাত্মক বোলিংয়ে মাত্র 123 রানে গুটিয়ে যায় জাফনা। কামেল মিশরাইয়ের 41 রান ছাড়া বলার মতো ইনিংস ছিল না কারো।
হৃদয় সাকিব দুজনেরই ব্যাটিং ব্যর্থ। হৃদয় 10 বলে করেন 10 রান, সাকিব 13 বলে 9 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে টম রজার্সের 34 আর শেষ দিকে সানাকার ব্যাটে 25 বল হাতে রেখেই প্রথম এলপিএল শিরোপা ঘরে তোলায় গল গ্যালান্টস। ছেলের হাত ধরে যে হোর্হে মেসি ফুটবল বিশ্বকে শাসন করার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ের শোকাহত পুরো আর্জেন্টিনা। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার সকল বিভাগের ম্যাচের আগে 1 মিনিট নীরবতা ও কালো আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত দিয়েছে অ্যাসোসিয়েশন। শুক্রবার পর্যন্ত অর্ধনমিত থাকবে পতাকা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল থেকে শুরু করে বার্সা, গোটা ফুটবল বিশ্ব সান্ত্বনার চাদরে ঢেকে দিয়েছে তাদের প্রিয় বরপুত্রকে। ফুটবল বিশ্বের আকাশে এক গভীর শোকের ছায়া। যিনি তিলে তিলে গড়ে তুলেছিলেন সর্বকালের অন্যতম সেরা এক জাদুকরকে, সেই হোর্হে মেসি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। 68 বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওর এক ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলের হাত ধরে যিনি ফুটবল বিশ্বকে শাসন করার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ে শোকাহত পুরো আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন শোক জানিয়েছে এক বিবৃতিতে। শুধু তাই নয়, হোর্হের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার ফুটবলের সকল বিভাগে আগামী ম্যাচগুলোর আগে 1 মিনিট নীরবতা এবং কালো আর্মব্যান্ড পরিধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এএফ এর কার্যালয়ে পতাকা থাকবে অর্ধনমিত। হোর্হে কেবল একজন বাবাই ছিলেন না, ছিলেন মেসির প্রথম এজেন্ট ও সবচেয়ে বড় সারথি। 13 বছর বয়সে ছেলেকে অচেনা স্পেনে নিয়ে আসার পেছনে ছিল এই মানুষটিরই দূরদর্শিতা। তাই তো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং প্রিয় ক্লাব বার্সেলোনা সবাই আজ বিভেদ বলে এক সুরে শোক জানিয়েছে। মেসি, তার পরিবার ও সকল প্রিয়জনের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে রিয়াল। বার্সা কৃতজ্ঞতাভরে স্মরণ করেছে ক্লাবের প্রতি হোর্হের অসামান্য অবদানকে। নিউয়েলস ওল্ড বয়েজ থেকে কনমেবল, সবার একটাই কথা, নেপথ্যের এই মানুষটির দৃঢ় সমর্থন না থাকলে হয়তো আজ বিশ্ব পেত না তার ফুটবলের বরপুত্রকে। কঠিন এই সময়ে ফুটবল বিশ্ব আজ একা করে দেয়নি তাদের প্রিয় মেসিকে, সান্ত্বনার চাদরে ঢেকে দিয়েছে পুরো পরিবারকে। ওপারে শান্তিতে ঘুমান হোর্হে মেসি। ধন্যবাদ আপনাকে বিশ্বকে এমন এক জাদুকর উপহার দেওয়ার জন্য। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।